আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30টায়, বাংলাদেশ সময় রাত 12:15টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের অবতরণ করার কথা রয়েছে। দিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন রাজধানীতে। শুভেচ্ছা সংবলিত ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা শহর। জন উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি। পূর্বাঞ্চলে ৩০০ ফিট সড়কে জোরে সোরে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির কার্যক্রম। রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। ইতোমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ, এখন শুধু ডেকোরেশনের কাজ বাকি। মঞ্চের দুই পাশে তাঁবু স্থাপন করা হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা। রাজধানীর পূর্বাঞ্চলে তারেক রহমানের সংবর্ধনা স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, সংবর্ধনা স্থলে এখন কারা আছেন? বিএনপি নেতাদের কেউ কি পরিদর্শন করতে এসেছেন? বিএনপি নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং দেশে এসে সামনের সারিতে থেকে তিনি নেতৃত্ব দিবেন সে প্রত্যাশা করছেন। এরই মধ্যে যে মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে সংবর্ধনা তাকে দেওয়া হবে এবং দেশবাসীর প্রতি তিনি শুভেচ্ছা বক্তব্য দিবেন, এরই মধ্যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম। প্রত্যাশা করছেন, আশা করছেন, মানে অধীর আগ্রহে রয়েছেন যে কখন তাদের প্রিয় নেতা এই দেশের মাটিতে পা ফেলবেন। এবং নিরাপত্তা ব্যবস্থা যদি আমি বলি, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিদিনই দলটির সিনিয়র নেতারা এখানে আসছেন, পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগেও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি এসেছিলেন, পরিদর্শন করেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার যে বক্তব্য, এই যে একটি বড় কর্মযজ্ঞ, লাখো মানুষের সমাবেশ হবে এখানে, সুশৃঙ্খলভাবে যাতে এই সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে প্রস্তুতি। এবং প্রশ্ন ছিল যে সরকার থেকে কী ধরনের নিরাপত্তার সহযোগিতা পাওয়া হচ্ছে, কেননা তার যে নিরাপত্তা নিয়ে যেটি শঙ্কা প্রকাশ করা হচ্ছে সবসময়, সেটির বিষয়ে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন সেই প্রশ্ন ছিল তার কাছে। তিনি বলেছেন সরকার আন্তরিক এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলটি থেকেও তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী রয়েছে সিএসএফ, তারা কিন্তু এখানে রয়েছেন। তারাও তারেক রহমানকে নিরাপত্তা দিবেন এবং এই মঞ্চে আমি দেখেছি সিএসএফের সদস্যরা আছেন এবং তারাও নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন কতটুকু দূরত্ব রেখে তারা এখানে থাকবেন। এবং এই মঞ্চের সামনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং এই যে আপনার এই ৩০০ ফিটের যে রাস্তা, যাতে নেতাকর্মীরা সহজে যাতে তাদের প্রিয় নেতার বক্তব্য শুনতে পারেন, এজন্য এই রাস্তার পুরোটা জুড়ে এলইডি মনিটর বসানো হয়েছে যাতে সহজে তার বক্তব্য তারা শুনতে পারেন। এবং পাশাপাশি বলে রাখি, তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস লক্ষ্য করেছি, একই সঙ্গে তারা বলছেন যে এখনকার যে একটি পরিবেশ তৈরি হয়েছে, দেশে ক্রান্তিকাল চলছে, এই সময়টিতে তিনি এসে দেশের হাল ধরবেন এবং জনগণের যে প্রত্যাশা, আগামীর বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশের যে প্রত্যাশা জনগণ করছেন, সে হাল তিনি ধরবেন, সে প্রত্যাশা করছেন এখানে যারা এসেছেন দলটির নেতাকর্মীরা। জানছিলাম তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বগুড়া থেকে সে খবর সরাসরি জানাবেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। সোহাগ, নেতাকর্মীরা কি রওনা দিয়েছে বা কখন দেবেন, আর সংখ্যা কত হতে পারে? ইফতেখার, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার এই বনানী মোড়ে। এখান থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তারা একে একে বাসগুলো কিন্তু ছাড়তেও শুরু করেছে। আমরা দেখেছি বেশ কিছু বাস ইতিমধ্যে চলে গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। তো জেলা বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন এখানে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বলেছে আসলে জেলা বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ বাস তারা দিয়েছে এবং ব্যক্তিগতভাবেও কিন্তু আরও
500 বাস, প্রায় 800 প্লাস বাস কিন্তু বগুড়া থেকে ছেড়ে যাবে আজকে সন্ধ্যা নাগাদ। আর এর পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন এলাকার মানে বিভিন্ন এই যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা থেকে কিন্তু ব্যক্তিগতভাবেও কিন্তু প্রায় 800 প্লাস হাইস গাড়ি এবং মাইক্রো এসব নিয়েও কিন্তু যাত্রা শুরু করেছে। তো এই বনানী মোড়ে কিন্তু আমরা দেখেছি আসলে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বাসগুলো আসছে, বিভিন্ন গাড়ি আসছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, এবং নেতাকর্মীরা কিন্তু সব ধরনের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা দলবদ্ধভাবে আসছেন এবং এসে কিন্তু বাসে চড়ে তারা ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হচ্ছে। তো এখানে এই নেতাকর্মীদের মাঝে আমরা ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি এবং তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তাকে দেশে যে প্রত্যাবর্তন করবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বগুড়াবাসীরা আসলে প্রাণের নেতা, এই নেতাকে আসলে তারা কাছ থেকে দেখবে এমনটা উচ্ছ্বাস নিয়ে কিন্তু সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি আমরা সাধারণ মানুষকেও দেখেছি তারা এই যাত্রায় অংশগ্রহণ করেছে। তো আজকে সন্ধ্যা প্লাস রাত পর্যন্তই কিন্তু তারা এই গাড়িগুলো যাবে এমনটাই বলেছে। তো ইফতেখার রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের আসার খবর। বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বঙ্গভবনে ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। সংবিধান অনুযায়ী বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওই দিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জর্জ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ঢাকা দিল্লির সম্পর্কে চূড়ান্ত অবনতি। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে অফিসে হামলার চেষ্টায় তীব্র নিন্দা বাংলাদেশের। এক সপ্তাহের ব্যবধানে দুবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে দুদেশই ক্ষতির মুখে পড়বে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশি বাধাও পার হয়ে হাইকমিশন অফিসে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদে এমন ঘটনা গত এক সপ্তাহ ধরে দফায় দফায় ঘটেছে ভারতের দিল্লি, কলকাতা সহ আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে। নিরাপত্তার শঙ্কায় সাময়িকভাবে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কূটনৈতিক মিশনগুলো। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। এদিকে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের প্রতিবাদে বাংলাদেশেও হয়েছে বিক্ষোভ। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ আবু সালেহ মোহাম্মদ ইউসুফ বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রতি ভারতের সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চললেই দুদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হবে। যেহেতু এই অঞ্চলে একটা জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে, সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে মতভিন্নতা হবে, প্রতিবেশীদের সাথে অনেক বিষয়ে অনেক মতভিন্নতা হবে। আর ভারতের ক্ষেত্রে যেটা, ভারতের অভ্যন্তরীণ কিছু ফ্যাক্টরও থাকে, কিন্তু একই সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোকে মিনিমাইজ করা এবং দুই দেশের ক্ষেত্রেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর ব্যাপারে কিভাবে তারা মতামত দিবেন সে বিষয়ে সকলেরই আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়াগুলোর সমাধান হওয়ার সুযোগ থাকবে। প্রতিবেশী দুদেশের মাঝে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং স্থিতিশীল থাকলে উভয়ই লাভবান হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যে কোনো অস্বস্তি কিংবা টানাপোড়েন সমাধান হবে কূটনৈতিক রীতি অনুসরণ করে। ২০২৪-এর পরে আমাদের পররাষ্ট্রনীতির আপনি যদি ট্রেন্ডটা দেখেন, একটা প্রধান হচ্ছে যে বাংলাদেশ মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সকল প্রতিবেশী এবং সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চায়। সেই হিসেবে ভারত যেহেতু আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, ভারতের সাথে একটা মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সম্পর্ক তৈরি হলে সেটা আমাদের জন্য যেমন লাভবান হবে, সেটা ভারতের জন্য লাভজনক হবে।
শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নোয়াখালী হাতিয়ার সুকচর ইউনিয়নের জাগলার চরে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 5 জন নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া এই ঘটনায় এখনও মামলাও হয়নি। এলাকাবাসী জানায়, হাতিয়ার সুকচর ইউনিয়নের দুর্গম এলাকায় এসব চরগুলিতে আধিপত্য বিস্তার, নদীতে জেলেদের মাছ লুট, কৃষকের ধান ও গরু লুট সহ বহু অপকর্ম করে আসছে বনদস্যু ও জলদস্যু বাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল জাগলার চরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জন নিহত হয়। খেলার খবর, ক্রিকেট। বিপিএল দ্বাদশ আসর শুরুর 48 ঘন্টা আগে মিরপুরে চলছে বিসিবির বোর্ড সভা। বেলা 11টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে শুরু হয় সভায় বিপিএল এর সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো, পারিশ্রমিক পরিশোধ, আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিষয়গুলো সভায় উঠে আসবে। এছাড়া ঘরোয়া লিগ আয়োজনে চ্যালেঞ্জ ও জেলা লিগের বিষয়গুলো এই সভায় গুরুত্ব পাবে। সম্প্রতি সিসিডিএম চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আদনান রহমান দীপনের করা দুর্নীতির অভিযোগের বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে। 25 পরিচালকের মধ্যে সভায় ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, আসিফ আকবর ও রুবাবা দোলা অনুপস্থিত রয়েছেন। ভারত সফরে ওয়ানডে ও টি-20 স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 সংস্করণে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার ভারতের মাটিতে সাদা বলের সিরিজ জয় লক্ষ্য কিউইদের। সিরিজে 2 দল খেলবে 3 ওয়ানডে ও 5 টি-20। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বলা যায় এই সিরিজকে। আসন্ন সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। টি-20তে সফরকারীদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ানডেতে মাইকেল ব্রেসওয়েল। 2026 সালের 11 জানুয়ারি শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 21 জানুয়ারি থেকে। ওয়ানডে সিরিজের স্কোয়াড 15 জনের ও টি-20 স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেয়া হয়েছে বিশ্রাম। টি-20-র এক স্কোয়াডটাই খেলবে বিশ্বকাপে। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।